বসার ঘরের উপস্থিতি সকলের দৃষ্টি কাড়ে সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদার চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেয়। রওনাক তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলো সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফাত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে বাড়ির পেছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বউ ভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতের খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনক নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। ক্ষণিক পরপর সে তাকায় তার বাবার মুখের দিকে। তার মুখে যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে। মান অভিমানের জেরে এত বছর দূরেই থেকেছে, কিন্তু মাকে হারিয়ে এই শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাই বোন ছাড়া কে বা আছে। বাড়িতে যত লোক থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে খোঁজ খবর না রাখার, তাহলে পর মানুষ আর কত করবে। তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবনটা তো বাবা মাকে কষ্ট দিয়েই গেছে। এই বয়সে এসে না হয় একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে ডেকে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পড়াশোনা ও কাজের সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসা বা তার সাথে জড়িত কারোর সাথেই তার পরিচয় নেই। রফিক ভুইয়া, রওনক বাবা বৌমা কে তো দেখলাম না। দেখাবে না আমাদের পুত্রবধূকে? ডাকো তাকে, একটু পরিচিত হই। রওনক, কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দেব। আইনাল শরীফ, আন্টিরা দেখতে পারবে আমরা আঙ্কেলরা কি দোষ করলাম। কি আজমল সাহেব, বউ দেখাবে না আমাদের? আজমল ভাই যার বউ সে চায় না দেখাতে, সেখানে আমি কি বলতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতিয়া ও রাবেয়া সিরাতকে রওনকের নানু বাড়ির লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়। বড় মা বেঁচে থাকা কালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশকে সে চেনে না। সিরাত এক গাদা মহিলার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন হাটের গরু মনে হচ্ছে, কেমন ঘুটিয়ে ঘুটিয়ে দেখছে। সে বরাবরই মুখ চোরাব মেয়ে, লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রওনকের মামা খালা অনেকেই এসেছে, অধিকাংশরা তার প্রশংসাও করেছে। অনেকে আবার তুলনা করেছে আগের স্ত্রীর সাথে। তার মধ্যে রওনকের মেজ খালা একজন, রহিমা। তা বউ মানুষ, গা ভরা গয়নাগাটি পরে সেজে গুজে থাকবা, বিয়ের পরের দিন এত সাদামাটা সাজ মানায়? সিরাত, আসলে আন্টি ভারী সাজগোজ আমার পছন্দ না। মুক্তা, মামি, তুমি এখন বাড়ির বউ, কিসের জামাইয়ের শ্বশুরের মান থাকে সে কাজই করবা। বিয়ের পর মেয়েদের পছন্দ অপছন্দ থাকে, তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এই রকম সাদামাটা থাকো, এতে কি জামাইয়ের শ্বশুরের সম্মান থাকে? রাবেয়া, কেন মামি, থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? রহিমা, গায়ে গয়না না থাকলে কি বউ বউ লাগে? মুক্তা আড়ালে রহিমার কানে কিছু বলে। এবার রহিমা সিরাতের উদ্দেশ্যে বলে, তা দেখি তোমার চুল কয়টা? সামনে দিয়ে তো দেখতে কমই লাগতেছে। সিরাত সহ উপস্থিত আতিয়া ও রাবেয়া দুজনেই বিরক্ত হয়। তবু মুরব্বীদের সম্মানে ও বাড়ি ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। মুক্তা, কই দেখাও। আতিয়া, আপা এখন থাক, পরে দেখবেন বাড়িতে এত মানুষ। রহিমা, চুল তো খোপা করাই আছে, খুলে এক পলক দেখব, এতে সমস্যা কোথায়? সিরাত, এবার রেগে যায় সে, বাক্য ব্যয় না করে মাথায় দেওয়া গোমটা খুলে
চুলগুলো মুক্ত করে দেয় বাঁধন থেকে। পাতলা সোজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ে। রহিমার বোধহয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখি নেই একেবারে মাথায়, শরীরের হাড়ও গোনা যাবে মনে হয়। আগের বউটার কি সুন্দর লম্বা ঘন চুল ছিল, চেহারায়ও মায়া মায়া ভাব ছিল। শুধু গায়ের রং চকচকে হলেই কি সুন্দর হয়? মুক্তা, পুরুষ মানুষ তো আসলে সুন্দর কদর করতে জানে না। কিছু মনে করো না আবার, সত্যি যা তা তো বলতেই হয়। এভাবেই চলতে থাকে তাদের বউ নিয়ে সমালোচনা। এই সুন্দর ওই সুন্দর না আরও কত কি। সিরাত এবার তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ না হতেই পারে, তাই বলে তুলনা দিবে? সিরাত, না মনে করব কেন? আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি? আগে নিজের রূপ আয়নায় দেখে অন্যকে বিচার করতে আসবেন। সে রেগে মেগে উঠে যায় সেখান থেকে। পিছনে থেকে বেশি আসে কিছু তিক্ত মন্তব্য। হীরা ফেলে কাজ ধরেছে। বউটা যেমন সুন্দর ছিল তেমন ভদ্র ছিল। কি দেখে যে এই মেয়ে বিয়ে করেছে কে জানে? এই মেয়ের দিয়ে সংসার হবে আদৌ? খালি মুখ ভরা চাপা। আপা, আমার তো নাহিলটার জন্য চিন্তা হচ্ছে, ছেলেটারে বাপের কাছে দিয়ে আলাদা না করে দেয়। পিছন থেকে বেশি আসে একের পর এক তিক্ত বাক্য। সিরাতের মন বিক্ষিপ্ত করে তোলে। সিরাত অপমানে লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে। যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। রাবেয়া ও আতিয়ার ওপরেও তার ভীষণ রাগ হয় তারা সেখান থেকেও একটা প্রতিবাদ করলো না। এদিকে রাবেয়া, এটা তোমরা ঠিক করলা? মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? আতিয়া, আপনাদের ওকে ভালো নাই লাগতে পারে, তাই বলে মুখের ওপর এভাবে অপমান তো করতে পারেন না। রহিমা, আমরা কি অত ধরে বেশি বলছি নাকি? এটুকু তো যে কেউ বলে, আর যা সত্যি তা বলবো না। মুক্তা, মেয়েটার ভাষা শুনলেই আপা বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে। কত বড় বিয়াদব ভাবা যায়। খাওয়া দাওয়া শেষ, কিছু সময় অল্প গুজব করে একে একে মেহমানরা বিদায় নেয়। রওনা বাড়ির ভেতরে প্রবেশ করে। বসার ঘরে দেখতে পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্যে সালাম দেয়, তাদের সাথে টুকটাক ভালো মন্দ কথা বলে এগিয়ে যায় খালার দিকে। রওনা, আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? রহিমা, ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম, তুমি কেমন আছো? রওনা, এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন তা খাওয়া দাওয়া করছেন? পাশ থেকে মুক্তা বলে ওঠে, খাবে আর কি, তোমার বউ যা খাইয়ে গেছে এতে পেট না ভরলেও মন ভরে গেছে। রওনাপের কথাটা ভালো লাগে না। সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন, সে আবার কি করেছে? রহিমা, করবে আর কি, যা মুখের ভাষা করেছে। ওতে তো আমি সেই দুপুরে চলে যেতাম, শুধু তোমার সাথে একটু দেখা করব বলেই থেকে গেছি। রওনা, কি বলেছে ও? রহিমা, তা শুনে কাজ নেই, তুমি যাও, অনেক খাটাখাটনি করেছো, এখন একটু বিশ্রাম নাও। মুক্তা, ছেলেটারে একটু আদর যত্ন রেখো, মনে তো হয় না ওই মেয়ে তোমার ছেলে দেখবে। রওনাপ কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তারা হানা দিয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকায় সে বাড়ির কাউকে জিজ্ঞাসা করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই। ভেবে নেয় অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবিয়াকে। দরজায় নক করার শব্দে রওনা উঠে দরজা খুলে দেয়। রাবিয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢুকে। রওনা, বাড়িতে কি হয়েছে? রাবিয়া বুঝতে পারে না কোন বিষয়ে বলছে তার ভাই। রাবিয়া, কেন ভাইয়া, কি হবে? রওনা, মামিদের সাথে মিসকাতের কি ঝামেলা হয়েছে, আমি তাই শুনতে চাচ্ছি। রাবিয়া, ভাইয়া ওসব কিছু না, সে মিটমাট হয়ে গেছে, তুমি আর এ নিয়ে মাথা ঘামিও না। রওনা, যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা তুই আমাকে বলবি, দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করব না। রাবিয়া এবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নেয় তার ভাই রেগে যাচ্ছে, তাই সে বলে, বলবো, তুমি প্রমিস করো এই নিয়ে কাউকে কিছু বলবে না। না বলবো না বল।
রাবিয়া দুপুরে পুরো ঘটনা খুলে বলে ভাইকে। রওনা পুরো ঘটনা শুনে বলে, যা এবার আমি বিশ্রাম নেব একটু। রাবিয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে, খুঁজতে থাকে সিরাতকে। সেই দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রওনাফের নানু বাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী আর রওনাফের ফুপিরা ছাড়া কেউ নেই। নাহিল সে ছোট দাদুর সাথে আজ সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিন দৌড়ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত। তাই এক ফাঁকে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার পর রওনাফ নিচে আসলে ছেলেকে কোথাও না দেখে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাহিল তার দাদার ঘরে। রওনাফ পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পিছন থেকে আতিয়া বলে, তোমার বউ দুপুর থেকে ঘরে খিল দিয়ে বসে আছে, খাবারটা পর্যন্ত খায়নি। অনেকবার ডেকেছি, কাজ হয়নি। রওনাফ কথাটা শুনে চলে যায় নাহিলের কাছে। ছেলে তার ঘুমে কাঁদা। এ অসময়ে ঘুমাতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। একদিন ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে গিয়ে ডাকে, নাহিল ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। নাহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই, আজ স্কুলে যাব না বাবা। রওনাফের না চাইতেও হাসি পায়। ঘুমের ঘরে কি বলছে সে নিজেও জানে না। রওনাফ, যেতে হবে না, উঠো। বেশ কিছু সময় মোড়ামুড়ি করে উঠে নাহিল। কয়টা বাজে বাবা? রওনাফ, সন্ধ্যা 7টা। নাহিল, আকি বলো, আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল তাই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। রওনাফ, সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবেই। ওটো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবে, চলো। নাহিলকে খাইয়ে তার বাবার হাত ধরিয়ে দিয়ে সে যায় আর এক গন্তব্যে। সেখানে কি পরিস্থিতি সে জানে না। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে নক করে, কোনো সাড়া পায় না। এবার হাতের থাবা জলালো হয়। ভেতর থেকে ভেসে আসে বিরক্ত ভরা নারী কণ্ঠ। কতবার বলছি জ্বালাবে না আমাকে। রওনাফ, দরজা খুলো। অনাকাঙ্ক্ষিত কারো গলা পেয়ে ভরকে যায় সে, তবুও গা ধরে বসে থাকে। আজ সে কিছুতেই বাইরে যাবে না। রওনাফ, কথা কানে যায় না? দরজা খুলতে বললাম তো। সিরাত, আপনি যান, আমি ঘুমাবো এখন। রওনাফ, মেজাজ খারাপ করবা না, দরজা খুলো। সিরাত, বললাম তো আমি ঘুমাবো। রওনাফ, ঘুমানোর হলে আমার ঘরে যেয়ে ঘুমাবে। ঘর ভর্তি লোকের সামনে তামাশা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্য আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগে সে আঙুল মুচড়ে ধরে। ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে নেয়। রওনাফ তার হাত ধরে টেনে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। রওনাফ, এবার বলো সমস্যা কি? সিরাত, কোনো সমস্যা না। রওনাফ, তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? সিরাত, কে কান্নাকাটি করছে? এমনিই ভালো লাগছিল না তাই। রওনাফ, তাহলে চোখ মুখের হাল এমন কেন? সিরাত, ঘুমাচ্ছিলাম তাই। রওনাফ, শুনছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে, তা তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাত এবার তেতে উঠে, পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। সিরাত, হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবেই। সব সুন্দর তো ওই মহিলাকে লাগে। রওনাফ, কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে। তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রওনাফের এমন হেয়ালি পূর্ণ কথা শুনে আরও রেগে যায়। সিরাত, কেন, আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায়ায় ভরা। আমার তো আর কিছুই নেই। রওনাফ, আমি কখন বললাম এসব কথা? সিরাত, আপনার বলতে হবে কেন? বলার লোকের অভাব আছে আপনার মামি খালা বলেই তো কুল পাচ্ছে না। রওনাফ, তাহলে এই ব্যাপার? বুঝলাম তারা তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসা টিংসা হচ্ছে নাকি? সিরাত, ওই মহিলাকে হিংসা করতে যাব আমি? এত খারাপ দিনও আসেনি। রওনাফ, তাহলে রাগার কারণ কি? সিরাত,
ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর, আমার গায়ের রং ছাড়া আর কিছুই নেই। নাহিলকে নাকি আমি আপনার কাছ থেকে আলাদা করব। কেন বলবে এগুলো? চিৎকার করে বলে রওনা। চিৎকার করো না, বাড়িতে অনেক লোকজন আছে সিরাত, সব নষ্টের মূল আপনি। না, আপনি আপনার বউ ছাড়তেন না, এত বছর পর এসে এই বিয়েটা হতো। রওনা, যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে আসছি যে তোমাকে ওসব বলে? সিরাত, চুপ থাকেন আপনি, আপনার জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। রওনা, শান্ত হও, আর চিৎকার করো না, তারা তো গ্রামের মানুষ, মুরব্বী, জানোই তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথাই সদ্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো। সিরাত, আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলে, সর্বদা শান্তিশিষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে, যেন সে আজ নিজ সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। রওনা, তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসো, আমার কথাটা শোনো। সিরাত, কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথা শুনতে চাই না আমি তো ভালো না, যেখানে ভালো আছে সেখানে যান, কারো কিছু বলার দরকার নেই। রনব, আশা শুনতে হবে না, খাবার আনছি, খেয়ে তারপর সারা রাত চিল্লাও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে, কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানায় কোনায় বসে সিরাতের সামনে বসে বলে, নাও, খেয়ে নাও। সিরাত, খাবো না। রওনাফ, মানুষের ওপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের ওপর রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছু না। সিরাত, খেতে ইচ্ছে করছে না। রওনাফ ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে। ভাত মেখে মুখের সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনাফ তার দুগালে হাত রেখে একটু চাপ প্রয়োগ করতেই দু ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুরে দেয়। রওনাফ, তারা যা বলেছে তা ঠিক নয়, কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত? এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বলল, এতে আমার কি ভালো লাগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী, তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমাকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান, তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হয়ে আসে, নিবু গলায় বলে, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? রওনাফ, তারা তোমাকে খারাপ কথা বলেছে এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বীদের সাথে তর্ক করেছো, এতে সবাই বলছে রওনাফের এই বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্য তারা আরও তুলনা করার কথা শোনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার তখন ওভাবে বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেটে থাকা খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলে, কে যেন বলেছিল খাবে না, এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল? সিরাত এবার প্লেটের দিকে তাকায়, দেখে সত্যি সে কথার ছলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়া শেষ। রওনাফ প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতেই অবাক লাগছে, 2 দিনের বাচ্চা কিনা 33 বছরের একটা লোকের ওপর চিৎকার করে। কথা শেষ করে প্লেট নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে। সে নিজের কাজে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। গল্প সমাপ্তির প্রণয়।